কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু। বন্ধুরা, ভারতের সবথেকে দুর্বল জায়গা হচ্ছে সেভেন সিস্টার্স। এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেখানে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল এবং সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে চেয়েছিল। তিনি অনেক পরিমাণে অস্ত্র সেখানে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে তিনি সফল হতে পেরেছিলেন না। লুৎফুজ্জামান বাবর যদি সেদিন সফল হতেন তাহলে আর সেভেন সিস্টার্স ভারতের অংশ থাকতো না। সেভেন সিস্টার্স যদি স্বাধীন হতো তাহলে এর কিছু অংশ বাংলাদেশের সাথে জুড়ে যেত। শুধু লুৎফুজ্জামান বাবরই নয়, মাওলানা ভাসানীও একই কথা বলেছিলেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চেষ্টা করলে মিয়ানমার এবং সেভেন সিস্টার্সেও অস্থিরতা ছড়িয়ে পড়বে। এই সব কথা থেকে বোঝা যায় সেভেন সিস্টার্স কতটা সংবেদনশীল জায়গা। কিন্তু আমাদের মধ্যে অনেকের সেভেন সিস্টার্স সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। এটি বাংলাদেশের রাজনীতি এবং ভারতের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ, চলুন আজকের এই ভিডিওতে জেনে আসি। বন্ধুরা, নর্থ ইস্ট ইন্ডিয়া কোনো ওয়ান্ডারল্যান্ডের থেকে কম নয়। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল। 7 রাজ্যের মধ্যে প্রথমে রয়েছে আসাম। জনসংখ্যার দিক থেকে এটি উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় রাজ্য এবং আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। 1950 সালের 26শে জানুয়ারি আসাম রাজ্যের মর্যাদা লাভ করে। এই রাজ্যটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, কারণ নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রবেশ করতে হলে প্রথমে আসামে ঢুকতে হয়। আসামের রাজধানী দিজপুর এবং এখানে মোট 33টি জেলা রয়েছে। রাজ্যটির আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩,৬৬,০০,০০০। এখানকার প্রধান ভাষা হচ্ছে অসমিয়া। আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ভারতের 7ম দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র। এছাড়াও বিশ্বের সবথেকে বড় নদীদ্বীপ মাজুলি অবস্থিত এই রাজ্যেই, যা মাটির তৈরি মুখোশের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আসামের দিগবই শোধনাগারকে বিশ্বের প্রাচীনতম কার্যকর তেল শোধনাগার হিসেবে ধরা হয়, যা 1901 সাল থেকে চালু আছে। আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য, যেখানে পুরো দেশের অর্ধেকের বেশি চা উৎপাদিত হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রতি বছর প্রায় 63 থেকে 70 কোটি কেজি চা উৎপাদন হয়। কামাখ্যা মন্দির, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং বিস্তীর্ণ চা বাগানের জন্য আসাম বিশেষভাবে পরিচিত। এছাড়াও গোল্ডেন সিল্ক নামে পরিচিত বিশ্ববিখ্যাত মুগা সিল্ক শুধুমাত্র আসামেই উৎপাদিত হয়। নাম্বার 2, নাগাল্যান্ড। 1963 সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ড ভারতের 16তম রাজ্য হিসেবে গঠিত হয়। এর রাজধানী কোহিমা এবং সবথেকে বড় শহর হচ্ছে ডিমাপুর। নাগাল্যান্ডের মোট আয়তন হচ্ছে 16,579 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যটির জনসংখ্যা ছিল প্রায় 19,68,000। তবে বর্তমানে এই সংখ্যা প্রায় 41 লাখের কাছাকাছি বলে ধারণা করা হয়। নাগাল্যান্ডে মোট 16টি জেলা রয়েছে এবং এখানকার প্রায় 88% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে। এ রাজ্যের প্রধান ভাষা হচ্ছে আঙ্গামি। নাগাল্যান্ড বিশ্বের অন্যতম উষ্ণ মরিচের জন্য বিখ্যাত, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। স্থানীয়ভাবে একে ভূত ঝালকিয়া বলা হয় এবং ইংরেজিতে ঘোস্ট পিপার বলা হয়। এটি ভারতের সবথেকে ঝাল মরিচ হিসেবে পরিচিত। নাগাল্যান্ডে 100টিরও বেশি উপজাতির বসবাস রয়েছে। প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এখানে হর্নবিল উৎসব পালিত হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। নাম্বার 3, মণিপুর। 7 সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত এই রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুর 1949 সালের 15 অক্টোবর ভারতে যুক্ত হয় এবং 1972 সালের 21 জানুয়ারি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। এই রাজ্যের মোট আয়তন হচ্ছে 22,347 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 36,49,000। মণিপুরে মোট 16টি জেলা রয়েছে এবং এখানে মণিপুরি ভাষা প্রচলিত। মণিপুরের উত্তরে নাগাল্যান্ড এবং দক্ষিণে মিজোরাম, পশ্চিমে রয়েছে আসাম এবং পূর্বে মায়ানমার অবস্থিত। এই রাজ্যটিকে দেশের অর্কিড বাস্কেট বলা হয়, কারণ এখানে প্রায় 500 প্রজাতির অর্কিড ফুল পাওয়া যায়। এছাড়াও মণিপুর শিরুই লিলির জন্য বিখ্যাত, কারণ এই ফুলটি সারা পৃথিবীতে শুধুমাত্র মণিপুরেই পাওয়া যায়। প্রতি বছর মণিপুর উখরুল জেলায় ধুমধাম করে পালন করা হয় শিরুই লিলি উৎসব। এই উৎসব দেখতে দূর দূরান্ত থেকে মানুষ মণিপুরে আসেন। মণিপুরের কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, বিষ্ণুপুরে অবস্থিত বিষ্ণু মন্দির, মোড়ে সীমান্ত এলাকা, সিরাই গ্রাম, উখরুল পাহাড় এবং কাংলা পার্কের মতো বহু বিখ্যাত পর্যটন স্থান রয়েছে। মণিপুর এমন একটি রাজ্য যেখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত। এটি লোকটাক লেকের উপরে অবস্থিত।
এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নিঃসন্দেহে মণিপুর একটি অসাধারণ সুন্দর রাজ্য। নাম্বার 4, মেঘালয়। 1972 সালের 21শে জানুয়ারি আসাম রাজ্যের দুটি বড় জেলা খাসি হিলস এবং জয়ন্তা হিলস আসাম থেকে আলাদা করে মেঘালয় রাজ্য গঠন করা হয়। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাওয়ার আগে 1970 সালে মেঘালয়কে সেমি অটোনমাস রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। এই রাজ্যের মোট আয়তন হচ্ছে 22,720 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মেঘালয়ের জনসংখ্যা প্রায় 29,66,000 জন। মেঘালয়ের রাজধানী শিলং এবং এখানে মোট 12টি জেলা রয়েছে। এই রাজ্যের প্রধান ভাষা হচ্ছে গারো ও খাসি। মেঘালয় শব্দের অর্থ হচ্ছে মেঘের বাড়ি, যা নামের সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ মেঘালয়ের চেরাপুঞ্জি ও মাউসিনরাম এলাকা সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়। এ কারণে এ দুটি স্থানকে বিশ্বের সবচেয়ে আর্দ্র অঞ্চল হিসেবে ধরা হয়। মেঘালয়ে গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং শীতকালে তা নেমে আসে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসে। এই রাজ্যটি তার জীবন্ত রুট ব্রিজের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। মেঘালয়ে অসংখ্য নদী রয়েছে, যার মধ্যে দিগারু, কপিলি, মিন্টাডু এবং সোমেশ্বরী বা সিমসাং নদী উল্লেখযোগ্য। এছাড়াও উমঙ্গট নদীকে ভারতের সবথেকে পরিষ্কার নদী হিসেবে ধরা হয়। এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে নৌকা চলাচলের সময় মনে হয় যেন কাচের ওপরে ভেসে বেড়াচ্ছে। মেঘালয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাত নোহকালিকাই ফলস অবস্থিত। পাশাপাশি ডন বস্কো মিউজিয়াম, মসমাই কেভ, গারো হিলস এবং এলিফ্যান্ট ফলসের মতো দর্শনীয় স্থানগুলো দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মেঘালয়কে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয়। এরপর 5 নম্বরে রয়েছে ত্রিপুরা। 7 সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা ভারতের তৃতীয় সবথেকে ছোট রাজ্য। এর মোট আয়তন হচ্ছে 10,492 বর্গ কিলোমিটার। 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা রাজ্য গঠিত হয়। ত্রিপুরায় মোট 8টি জেলা রয়েছে। এই রাজ্যটি বাংলাদেশ ও মায়ানমারের নদী উপত্যকার মধ্যে অবস্থিত। ত্রিপুরার উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিক জুড়ে বাংলাদেশ এবং পূর্ব দিকে আসাম ও মিজোরাম অবস্থিত, অর্থাৎ বাংলাদেশ 3 দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, যা উত্তর পূর্ব ভারতের গুয়াহাটির পর একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত। বর্তমানে ত্রিপুরার জনসংখ্যা প্রায় 42,23,000। এখানকার প্রধান ভাষা বাংলা ও ত্রিপুরী। ত্রিপুরার বৃহত্তম নদী হচ্ছে গোমতী এবং দীর্ঘতম নদী হচ্ছে মনু। রাজ্যের অর্ধেকের বেশি এলাকা বনভূমি দিয়ে ঘেরা, যার ফলে ত্রিপুরা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নাম্বার 6, অরুণাচল প্রদেশ। 7 সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সবথেকে বড় হচ্ছে এটি। এই রাজ্যের রাজধানী হচ্ছে ইটানগড় এবং এখানে মোট 26টি জেলা রয়েছে। অরুণাচল প্রদেশের মোট আয়তন 83,743 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে ভারতের 15তম বৃহত্তম রাজ্য। 2024 সাল হিসাব অনুযায়ী রাজ্যটির জনসংখ্যা প্রায় 18,25,000। এখানে প্রধানত হিন্দি এবং অসমীয় ভাষা ব্যবহৃত হয়। অরুণাচল প্রদেশকে ল্যান্ড অব দ্য ডন বলা হয়, যার অর্থ উদীয়মান সূর্যের দেশ, কারণ ভারতের মধ্যে সবার আগে এখানেই সূর্যের উদয় হয়। অরুণাচল প্রদেশে ভোর প্রায় 4:30টায় সূর্যের প্রথম আলো দেখা যায়। অবাক করার মতো বিষয় হচ্ছে অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সূর্যোদয়ের সময়ের পার্থক্য প্রায় 2 ঘন্টা। স্বাধীনতার বহু বছর পরেও অরুণাচল প্রদেশ আলাদা রাজ্য ছিল না। সে সময় এটি NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল। 1972 সালে শ্রী বিভাসু দাস শাস্ত্রী এই অঞ্চলের নাম দেন অরুণাচল প্রদেশ এবং এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এরপর 1987 সালের 20 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং এটি ভারতের 24তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই রাজ্যের সীমান্ত আসাম ও নাগাল্যান্ডের সঙ্গে যুক্ত এবং এর আন্তর্জাতিক সীমান্ত মিয়ানমার, ভুটান ও চীনের সঙ্গে মিলিত হয়েছে। 3টি দেশের সীমান্ত থাকার কারণে অরুণাচল প্রদেশ বিভিন্ন সংস্কৃতি সুন্দর মিশ্রণ দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যকে উত্তর পূর্ব ভারতের রত্ন বলা হয়। এছাড়াও শীতকালে রাজ্যের বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে বলে একে ভারতের ফিনল্যান্ডও বলা হয়। অরুণাচল প্রদেশের প্রায় 80% এলাকা বনভূমি দিয়ে আচ্ছাদিত। অরুণাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে তাওয়াং মঠ। প্রায় 400 বছর পুরনো এই মঠটি ভারতের সবথেকে বড় বৌদ্ধ মঠ এবং পোতলা প্রাসাদের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ হিসেবে পরিচিত। এই রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষির উপরে নির্ভরশীল।
এরপর 7 নম্বরে রয়েছে মিজোরাম। সেভেন সিস্টার রাজ্যের মধ্যে এটি সর্বশেষ রাজ্য। 1972 সাল পর্যন্ত মিজোরাম আসাম রাজ্যের একটি অংশ ছিল। পরে 1987 সালের 20 ফেব্রুয়ারি এটি ভারতের 23তম রাজ্যে পরিণত হয়। মিজোরামের রাজধানী আইজল। রাজ্যটির মোট আয়তন 21,081 বর্গ কিলোমিটার। 2024 সালের আদমশুমারি অনুযায়ী মিজোরামের জনসংখ্যা প্রায় 12,52,000। এখানে মোট 11টি জেলা রয়েছে এবং প্রধান ভাষা হচ্ছে মিজো ও ইংরেজি। মিজোরাম রাজ্যের সীমান্ত ত্রিপুরা, আসাম ও মণিপুরের সঙ্গে যুক্ত এবং এর আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে মিলিত হয়েছে। মিজোরাম ভারতের সেই রাজ্যগুলোর মধ্যে একটি যেখানে সাক্ষরতার হার সব থেকে বেশি। কেরালা এবং লাক্ষাদ্বীপের পর মিজোরাম তৃতীয় অবস্থানে রয়েছে। ঘন জঙ্গলে পরিপূর্ণ এ রাজ্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। মিজোরামের সবচেয়ে বড় নদী ছিমতুইপং এবং সবচেয়ে বড় হ্রদের নাম হচ্ছে পালকদিল। মিজোরাম নামটির সঙ্গে জড়িয়ে আছে মৌতম নামের একটি ঘটনা, যার অর্থ দুর্ভিক্ষ। প্রায় প্রতি 50 বছর পর পর মিজোরামের বাঁশে ফুল ফোটে। এই বাঁশের ফুল ইঁদুরের প্রিয় খাবার হওয়ায় সেখানে ইঁদুরের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। শুধু তাই নয়, এই ফুল খেলে ইঁদুরের প্রজনন ক্ষমতাও বেড়ে যায়। ফলে তারা বাঁশের ফুলের পাশাপাশি মানুষের সংরক্ষিত শস্যের উপরেও আক্রমণ করে, যার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও মিজোরাম তার নীল পাহাড়ের জন্য বিশেষভাবে পরিচিত। বন্ধুরা, এই সেভেন সিস্টার্স ভারতের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ দেখতেই পেলেন। তারা ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হলেও ভারতের বেশিরভাগ সম্পদ এখান থেকেই কালেক্ট করা হয়, কিন্তু তাদেরকে সেই অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হয় না। ভারতের মূল ভূখণ্ডের মানুষেরা যেমন সুযোগ সুবিধা পায়, সেভেন সিস্টার্সের মানুষেরা তেমন সুবিধা পায় না। এর জন্য তারা ভারত সরকারের প্রতি অনেক অখুশি। যদি ভারতের সেভেন সিস্টার্স কোনোভাবে ভারত থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে ভারত অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে যাবে। তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।